এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জানালাটা খোলা, সাদাটে রঙের পর্দাগুলো দুলছে, বাতাস আসছে ধেয়ে, মিষ্টি ভোরের সূর্যের প্রতিফলন ঘটেছে যেন বিছানা জুড়ে। উবুর হয়ে তন্দ্রা ঘুরে আবদ্ধ তন্ময়ের কর্ণকুহরে প্রবেশ করছে মেলে গলার স্বর। সেই মেয়ের কান্নাকাটি হাজারিতে শব্দ দূষণ তৈরি হচ্ছে, যেমনটা প্রত্যেক সকালেই হয়। মাথাটা তন্ময়ের ভেতর থেকে চিনচিন করে ওঠে, ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ডান হাত অনায়াসেই কপালে চলে যায়, নড়েচড়ে ওঠে সে, ঘুম ছুটে যায়। পিটপিট করে নয়নজোড়া মেলে তাকায়, চক্ষুদয় সূর্যের আলো মানিয়ে নিতে সময় নেয়। বিছানার হেডবোর্ড ঘেঁষে বসে ধীরে সুস্থে, শরীরে থাকা পাতলা কম্বলটি হাঁটুতে এসে থামে, প্রশস্ত বুক দৃশ্যমান হয়, পেটানো কোমরে 2-1 ভাঁজ পড়ে। বালিশের পাশ হাতড়ে সেলফোনটা হাতে নেয়, নোটিফিকেশন জুড়ে মিসড কল, সাইলেন্ট মুড খুলে সেলফোনটা ড্রয়ার টেবিলের উপর রাখে। কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা জোড়া রেখে দাঁড়ায়, অভ্যস্ত ভঙ্গিতে বিছানার বালিশ দুটো গুছিয়ে নেয়, কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে, বিছানা টান টান করে গুছিয়ে দেয়। মাথার চুলগুলো হাতড়ে জানালার সামনে দাঁড়ায়, পর্দাগুলো টেনে সরিয়ে দেয়। কতগুলো নিঃশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়, দাঁত ব্রাশ করে, গোসল নিয়ে বেরোয়। শরীরের উপরটা উদম, নিচে সাদা রঙের প্যান্ট পরে সে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সবে, কর্ণকুহরে প্রবেশ করছে বাহির থেকে ধূপধাপ পায়ের শব্দের প্রতিধ্বনি। চেনা পরিচিত পদচারণের ভারী শব্দগুলো তার রুমের সামনে এসে থামে। পরপর দরজায় 2-1 কষাঘাতের শব্দ, এবং অনুমতিবিহীন তখনই একটি ছোট মাথা দরজা সামান্য ফাঁক করে ঢুকে। তন্ময়কে দেখে মাথাটা দ্রুত গতিতে বাইরে চলে যায়। একটু পর পুনরায় করাঘাত হয়, অরুর বাচ্চা মতো গলার স্বর শোনা যায়। তন্ময় ভাই, কফি কফি এনেছি, আসতেছি ভেতরে। তন্ময় স্বভাবসুলভ ভঙ্গিতে কাভার্ড খুলে একটা সাদা শার্ট পরে নেয় নিজ গতিতে। তার গলার স্বর তার বাবার মতো গম্ভীর, ভীষণ ভারী স্বর। মাত্র ঘুম থেকে ওঠায় সেই পুরুষালী কণ্ঠখানা এখন মারাত্মক গম্ভীর। আয়। তড়িঘড়ি করে ঢুকতে চায় অরু, পা জোড়া গিয়ে ঠাকে দরজার কোণে। ব্যথা পেয়ে হাত ফুসকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়, কাঁচ ভাঙার শব্দ তুলে চিৎকার করে উঠে ভয়ে, হাঁসফাঁস করে মাথা তুলে তাকায়। নয়নজোড়া চিকচিক করছে, এই তো কেটে দেবে ভাব। হাতা ফোল্ড করতে নিয়ে তন্ময় মাথা ঘুরে দেখে নেয়। এসব কীর্তি দেখে যেন অভ্যস্ত এমন ভঙ্গিতে এগিয়ে আসে অরুর দিকে, ওকে আগাগোড়া দেখে নেয়। লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে, এখনও বাঁধা হয়নি। ওর চুল বেঁধে দেয় জবেদা বেগম, স্কুলে যাবার সময় বেঁধে দেবে। ঘুম থেকে উঠে এক চুট কেটেছে, তাই মুখমণ্ডল ফুলে, হয়তো কোনো কিছুর বায়না ধরেছে। কালো হাঁটু সমান ফ্রকখানা উঠছে, নাক লাল। গরম কফি ওর গায়ে লেগেছে নাকি সেটা খেয়াল করে নিল তন্ময়। না, লাগেনি। নিশ্চিত হয়ে পুনরায় ফিরে আসে, টেবিল থেকে একটি খাতা হাতে নেয়, অরুর উদ্দেশ্যে বলে, রূপালী আন্টিকে পাঠিয়ে দে, পরিষ্কার করে দেবে। ওরও হেঁচকে তুলে কাঁদছে, হেঁচকে তুলতে তুলতে বলল, সরি, ওকে। আমি দেখিনি, এত খেয়াল করে আসলাম তাও এমন হলো। দরজাটা ভালো না, পাল্টিয়ে ফেলা উচিত। আচ্ছা। তন্ময় ভাই, হুম। আমার না একটা জিনিস লাগবে। কি? মার্জি লেটেস্ট মডেলের পেন্সিল বক্স নিয়েছে, আমাকে নিয়ে দিতে বলেন না। আচ্ছা। ওরও ভেতরে ঢুকে একটু ঘুরঘুর করে বেরিয়ে গেল। তন্ময় ব্যাগে একটা বই, দুটো খাতা ঢুকিয়ে নিল। হাতে ঘড়ি পড়তে নিতেই দুয়ারে এসে দাঁড়ায় মধ্যবয়স্ক রূপালী। পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হাসে, অনুমতি চাইতেই বলে, তন্ময় আব্বা, আমু। জি আসুন আন্টি। ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরো ডিঙিয়ে রূপালী ভেতরে ঢোকে, হাতের কফির মগ এগিয়ে ধরে। তন্ময় সেটি নিয়ে ঠোঁট ছুঁয়ে কিছুটা পান করে। রূপালী দুয়ারের সামনে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করতে বসে। হরু মামুনিরে কত করে কইলাম আমি নিয়া যাই, কথা শুনলো না, নিজেই আইলো, আইয়া কি কামডা করলো। যদি পায়ে পড়তো কেমন হইতো কও। ডাইনিংয়ে বসে মুস্তফা সাহেব, হাতে নিউজ পেপার, সেটা উল্টে পাল্টে দেখছেন তিনি, খুবই মনোযোগী। তন্ময় কিছুক্ষণের মধ্যেই এলো ব্যাগ কাঁধে, সে এসে বাবার পাশের চেয়ার টেনে বসলো। মুস্তফা সাহেব নিউজ পেপার ভাঁজ করে রেখে দিলেন,
তাড়াহুড়ো অবস্থায় এক এক করে সকলে উপস্থিত হচ্ছে। ওরু এসে বসেছে তন্ময়ের পাশের চেয়ারটায়। সঙ্গে সঙ্গে তন্ময়ের নাকে বেবি পাউডার বেবি লোশনের গন্ধ এসে লেপটে যায়। চোখ বুজে শুকে নেয়, শরীর নাড়িয়ে ওরু নাক টানছে। কফির মগ ভেঙেছে বিধায় একটু কেঁদেছিল। কাঁদলে মেয়েটার ঠান্ডা লেগে যায়। এই এক গুণ তার মধ্যে চমৎকার ভাবে জ্বলে বেড়ায়। তন্ময় কাচের প্লেট উল্টিয়ে একটা ব্রেড নেয়, নিম পোস্ট দিয়ে 2 ব্রেড মিলিয়ে কামড় বসায়। ওরু পুনরায় নাক টানে। অপর পাশ থেকে আকাশ থমকে ওঠে। ওরু, খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর হস্তে পরে কর। ওরু কষ্ট পায়, টলমলে চোখে তাকায়, টিস্যু দিয়ে নাক চেপে বলে, আমি কি ইচ্ছে করে টানি? এভাবে কেন বলেন ভাইয়া? আগোচরে তন্ময়ের ঠোঁটের কোণ ঘেঁষে হাসি লেপ্টে এসে বিলীন হয়ে যায়। আকাশের গলায় অসহায়তা লেপ্টে। তুই ইচ্ছে করে টান, না হলে অনিচ্ছায় টান, আমার মাথা ব্যথা নেই। তুই এখন টানিস না প্লিজ, খেতে পারবো না। না হলে তন্ময় যে কিভাবে তোর পাশে বসে নির্বিকার থাকে আমার বুঝে আসে না। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বলেন, চুপ থাকো আকাশ, খেতে দাও ওকে। চুপচাপ খেতে থাকা তন্ময়ের প্লেটে উড়ে এসে পড়ে ডিম পোস্ট। ওরু আর্তনাদ করে ডিমটা নিতে আসে। নিতে গিয়ে ডিমটা ভাগ হয়ে তন্ময়ের হাতায় পড়ে, তারপর টেবিলে। তন্ময় নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিস্যু নেয়, জায়গাটুকু মুছে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয়, যেন সে কিছু দেখেও দেখে না। ব্রেডের লাস্টটুকু খেয়ে উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ে। দুপাশে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ায় আকাশ। অসহায় চোখে দেখে নেয় তাদের বাড়ির গাথাটাকে। আচ্ছা, এই গাথাটাকে তন্ময় এত সহ্য কিভাবে করে? কিভাবে এটাকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে? আকাশ এই গাধাটার সঙ্গে 1 ঘন্টা থাকলে ব্লাস্ট হয়ে যাবে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিক্ষার্থীগণ ভাগে ভাগে দল বেঁধে মিলেমিশে গাছ লাগাচ্ছে, খুবই মনোযোগ সহকারে। তাদের সাহায্য করছে স্বয়ং প্রিন্সিপাল। পূর্ব দিকের দেয়ালের সর্বত্র জুড়ে একটি দল হাঁটু গেড়ে বসে। দলের মধ্যে মোট 7 জন তারা। প্রত্যেকের হাত জোড়া কাদা মাটিতে একাকার অবস্থা। সে সময় তন্ময়ের উড়ুতে একটি হাত এসে বসে। হাতটা কাদায় মাখু মাখু পর্যায়ে। সাদা প্যান্টে বড়সড় ছাপ বসে দেয় মুহূর্তেই। চমকে উঠে ইব্রাহিম, মুখে হাত চেপে ভারত দৃষ্টিতে তাকায় ভিকটিমের দিকে। ভিকটিম তন্ময় তখন নির্বিকার। তারপর তাকায় মাহিনের দিকে। এত বড় তাণ্ডব করে মাহিন তখন দাঁত বের করে হাসছে। পর মুহূর্তে সামনের মাটির বালতিটা উঠে নেয় তন্ময়। সবটুকু মাটি উবুর করে ঢেলে দেয় মাহিনের মাথায়। এভাবেই শুরু হয় কাদায় কাদায় গোসল করা। তাদের বন্ধুদের এই কাদামাটি খেলা দেখে অনুপ্রাণিত হয়ে অন্য সব শিক্ষার্থী। তাদের মধ্যেও এই খেলা জমে ওঠে। নির্বিকার হয়ে দেখতে থাকে শিক্ষকগণ। দূর থেকে নির্দেশনা দিচ্ছে এসব বাচ্চামো বন্ধ করার। কাজ হলো না। সকলেই তখন তুখুর মেজাজে রয়েছে। কাদায় লেপ্টে থাকা তন্ময় ক্যাম্পাসের পশ্চিমে বসে। মাথা এবং মুখশ্রী বাদ রেখে সম্পূর্ণ সে কাদায় মেখে। হাতে চেপে রাখা সিগারেটের নিচের অংশটুকু কাদায় ভেজা। গরম চোখে তাকাচ্ছে মাহিনের দিকে। মাহিন তখন বুক ফুলিয়ে হাসছে। সেও সম্পূর্ণ কাদায় মেখে। তার মাথাটাও বাদ রয়নি। বেচারা ইব্রাহিম থেকে ধরে বাকি সদস্যগুলো ছাড় পায়নি। সবাই কাদায় ভেজা। রিহান বিরক্ত গলায় বলল, ওরে মাইর দিচ্ছিস না কেন? এই ছোট মাহিন মজুমদার শুরু করেছে বালের খেলা। আমি কোনো মুখ নিয়ে বাসায় যাবো, রাস্তায় গেলে আমরা জোকার কইব, জোকার। মাহিন চুইংগাম চিবুচ্ছে। মূলত সিগারেটের সাথে মাটিও একটু মুখে ঢুকেছিল কিছুক্ষণ আগে, তাই বাধ্যতামূলক একটা চুইংগাম মুখে নিয়েছে। মুখটা ফ্রেশ করা দরকার ছিল। সেই চুইংগাম মুখ থেকে বের করে আঙ্গুলে নিয়ে রিহানকে দেখিয়ে প্রশ্ন করে, খাবি? রিহানের নাক ফুঁসে ওঠে, তেড়ে মেরে যায় মাহিনের দিকে। মাহিনও পেছায় না। দুজনের সামনে মুখ ফুলে আসে এক চোট যুদ্ধ করতে। এক পর্যায়ে করেও। তাদের এই মারামারি আর ছেলে মানুষই একই কথা। ঘাসের মাটিতে পড়েন দুজন, একে অপরের উপর উঠে কিল ঘুষি দিতে ব্যস্ত। এই 2 পাগলকে থামানোর চেষ্টা করেনি কেউই। তন্ময় সিগারেট ফেলে দেয় দারোয়ানকে আসতে দেখে। ব্যাগ কাঁধে তুলে যেতে নিয়ে বলে, আমি গেলাম। এই পর্যায়ে মাহিন আর রিহানও উঠে দাঁড়ায়। বিরক্ত মুখে রিহান এগিয়ে গিয়ে মাহিনের পিঠের ময়লা ঝেড়ে দেয়। একই বিষয় মাহিনও করে। চোখ রাঙিয়ে দুজনে আলাদা পথে হাঁটা ধরে। ইব্রাহিম ছুটেছে তন্ময়ের পিছু, সৈয়দ ও তাদের সঙ্গে। তাদের বাসা আবার একই দিকে, যাতায়াত করতে সুবিধা। সদর দরজা ঠেলে মাত্রই ঢুকেছে তন্ময়। কিছুটা সামনে এগোতেই উপর থেকে এক ঝাঁক পানি এসে ঠিক তার মাথায় পড়ল। ঠান্ডা কনকনে পানি। জবজবে ভিজে তন্ময় মাথা তুলে তাকায়। বারান্দায় ওরু দাঁড়িয়ে, হাতে বালতি। সে মনে হয় গাছে পানি দিচ্ছিল।
বেঁচে ফেরা পানিটুকু নিঃসন্দেহে এখানে ঢেলেছে। ওরু তখন ভেবাচাকা খেয়ে চাচালো, মাবুত আল্লাহ বিড়বিড় করে ছুটে ভেতরে গেল। তন্ময় নির্বিকার মুখে থমকে রইল কিছুক্ষণ। শরীরে পানি ছুঁয়ে দিতেই শুকিয়ে যাওয়া কাদাগুলো নরম হয়েছে, শরীরে বেয়ে চলেছে সেগুলো। এক্ষুনি গোসল করা প্রয়োজন, না হলে আজ সে নির্ঘাত ওরুকে থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবে। নাক ফুঁসে ভেতরে ঢুকে চেঁচিয়ে ডাকেন জবেদা বেগমকে। ছুটে আসেন জবেদা বেগম। ছেলের এই অবস্থা দেখে বাক্রুদ্ধ তিনি। কি হলো, এই অবস্থা কেন? আজ একটা তোয়ালে দাও। সুমিতা বেগম তোয়ালে এনে দিলেন। চিন্তিত গলায় বললেন, ওরু পানি ফেলছে, ওরে পাঠাইছি গাছে একটু পানি দিতে। মাইয়াডা একটা কাজ যদি ভালো মতো করে। তন্ময় দ্রুত গতিতে দুয়ারে দাঁড়িয়ে শার্ট খুলে ফেলল। কোমরে তোয়ালে পেঁচিয়ে প্যান্ট খুলে সোজা উপরে উঠে গেল। কাপড় চোপড়গুলো তুলে নিলেন জবেদা বেগম। সুমিতা বেগম তখন নিজের মেয়েটাকে ইচ্ছে মতো বকছে। বকতে বকতে উপরে উঠছেন। ওরু নরম পিঠে নির্ঘাত দুটো চড় পড়বে। তন্ময় সন্ধ্যায় পড়ছিল, সে মুহূর্তে দীপ্ত আর ওরু আসে পড়তে। ছোট দীপ্ত হইচই করে এলেও ওরু ছিল নীরব, যেটা সচরাচর সে থাকে না। তন্ময় অগোচরে কয়েকবার দেখে নিল মুখ গোমরা করে থাকা ওরুকে। ফুলে ফুলে গোল গাল, মুখটা অসহায় হয়ে আছে। নিশ্চয়ই বকুনি খেয়েছে। মাথা দুলিয়ে বলল, বস, হোমওয়ার্ক করে নে, তারপর কোন চ্যাপ্টারের সমস্যা দেখা আমায়। দীপ্ত ছোট হাত পায়ে বিছানায় উঠে বসে। ব্যাগ এগিয়ে ধরে তন্ময়ের দিকে। তন্ময় খাতা, পেন্সিল এবং রাবার বের করে দেয়। দীপ্ত নিজের নার্সারির হোমওয়ার্ক করতে বসে মনোযোগ দিয়ে। মাঝে মধ্যে তন্ময় দেখিয়ে দিচ্ছে সমস্যা হলো ওরুকে নিয়ে। নাক মুখ ফুলে রেখেছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। সব কিছুতে সে নির্বিকার থাকতে পারে, সব কিছু অ্যাভয়েড করতে পারে, হ্যান্ডেল করতে পারে। শুধু তার সামনে বসা এই আবেগী মেয়েটির সামনেই সে অসহায়, বড্ড অসহায়। তন্ময়ের মুখশ্রী করুণ, দৃষ্টি এলোমেলো বড্ড। তার অশান্তির কারণ ল্যাপটপে চলতে থাকা দৃশ্যটি। একটি ভিডিও চলছে। ভিডিওটি বেশ পুরনো এবং করেছিল অভি সাহেব যখন ওরু পৃথিবীতে আসে। হাসপাতালের ব্যাডে শুয়ে রাখা বাচ্চাটিকে ভিডিও করার এক পর্যায়ে ক্যামেরা চলে যায় 10 বছরের হাফ প্যান্ট হুডি পরে থাকা তন্ময়ের দিকে। তন্ময় হাসছে, তার ছোট ছোট পবিত্র চোখ সদ্যজাত জন্মানো ওরুর দিকে। মুস্তফা সাহেব এগিয়ে কোলে তুলে নিলেন ওরুকে। হেসে হেসে বললেন, ধুমধাম করে বিয়ে দেবো আমার আম্মার, পৃথিবীর শ্রেষ্ঠ রাজপুত্র আনবো আমার আম্মার জন্য। তন্ময়ের হাসি হাসি বাচ্চাটি মুখশ্রীর রং বদলায়। আতঙ্ক ছেপে উঠে মুখশ্রীর সর্বত্র জুড়ে। সে ছটফটে গলায় বলে, অরুর রাজপুত্র তো আমি। চাচ্চু বলেছেন আমি হব অরুর রাজপুত্র, তাই না চাচ্চু? আনোয়ার সাহেব সশব্দে হাসে। হেসে হেসে মাথা দুলিয়ে জানায়, হ্যাঁ, তো আমার তন্ময়ের থেকে শ্রেষ্ঠ রাজপুত্র আর কে হতে পারে? তন্ময়ের মুখমণ্ডল জুড়ে বসন্তের ছোঁয়া। দোগাল ভরে হাসে। চোখ ভর্তি স্বপ্ন বাচ্চা ছেলেটার। সে আশাবাদী নয়নে তাকায় বাবার পানে। মুস্তফা সাহেব অসহায় ভঙ্গিতে দুধারে মাথা দোলায়। তন্ময় তখনই ভিডিওটা বন্ধ করে দিল। কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সেই বাচ্চা উরু এখন 11 বছরের। সারাদিন ফ্রক পরে ঘুরে বেড়ায় বাড়ি জুড়ে। তন্ময়ের আশেপাশে তাকে ঘুরঘুর করতে দেখা যায় রাতের বেলা। পড়তে না বসার হাজারো অজুহাত দাঁড় করায়, তবে সেই অজুহাত তন্ময় মানে না। পড়াশোনায় ফাঁকিবাজি বাদে এমন কোনো আবদার নেই যে সে মেয়েটার পূরণ করে না। তন্ময়ের মনে আছে একটি ঘটনার কথা। সেদিন আসমান জুড়ে মেঘ, চারপাশে আধার, এক ঝাঁক বর্ষণ নামে ঝড়ো হাওয়া প্রকৃতিতে। ওরও তখন 9 বছরের। ডিজনি চ্যানেলের প্রিন্সেস পুতুলটা তার পছন্দ হয়। মুগ্ধতায় ডুবে থাকা বাচ্চা ওরও আবদার ধরে পুতুলটা তার চাই, এবং এক্ষুনি চাই। বাড়ির সকলে বুঝায় সকালে এনে দেবে, আর না হলে অপেক্ষা করতে বৃষ্টি থামুক। কিন্তু ওরও মানতে নারাজ। স্বাস্থ্যসম্মত সে কেঁদে কেটে মুখ ফুলিয়ে ফেলেছে, বাড়ি মাথায় তুলে নিয়েছে। তন্ময় পড়াশোনা রেখে নিচে নামে। ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ে খেলনার স্টোরগুলোতে। ধানমন্ডির বেশ কিছু স্টোর ঘুরেও সেই প্রিন্সেস পুতুলটা পায় না। উত্তরায় রওনা হয়। সেখানকার বিশেষ স্টোরে গিয়ে ঢোকে এবং বেশ খোঁজাখুঁজির পর পেয়েও যায়। 8,000 দিয়ে সেই লেটেস্ট মডেলের প্রিন্সেস পুতুলটা কিনে আনে। ওরও পুতুল পেয়ে ভীষণ খুশি। খুশিতে সে তন্ময়ের কোলে চড়ে গলা জুড়িয়ে বারংবার চেঁচিয়ে বলেছিল, থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। ওরুর খুশিতে চিকচিক করা নয়নজোড়া দেখে তন্ময় তৃপ্তি পায়। অদ্ভুত তৃপ্তি। এই তৃপ্তি পেতে যেমন পৃথিবীর যা চাইবে বাচ্চাটি তাই এনে দেবে সে। শুক্রবার ছুটির দিন। শাহজাহান বাড়ির কর্তারা আজ বাড়িতেই। 7টায় রান্নাঘরে তোড়জোড় শুরু হয়েছে গৃহিণীদের। কর্তারা বসে লিভিং রুমে।
তন্ময় স্বভাবসুলভ 7টায় ঘুম থেকে উঠেছে। ট্রাউজার শার্ট পরে নিচে নামছে সিঁড়ি বেয়ে। লিভিং রুমে বসা আনোয়ার সাহেবের পাশে ওরু বসে, হাত পা টান টান সোজা। সে তার বাবাকে নতুন শেখা ব্যায়াম দেখিয়ে যাচ্ছে। তন্ময় তার অপোজিটে বসে গিয়ে তাকে বসতে দেখেই ওরু থেমে যায়। চঞ্চল ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ায়। চুলগুলো দুটো বেনিতে বাঁধা, লম্বা পাপড়ি ঝাপটে ঝাপটে সে শুধায়, তন্ময় ভাই, আজকে আপনি ফুটবল খেলতে যাবেন না? তন্ময় মিথ্যে বলে সর্বদার মতো। না। ওরুর ভাবান্তর ভঙ্গিতে বলে, এই যে আপনি না বলছেন, কিন্তু পরে কেমনে যেন না হ্যাঁ হয়ে যায়। আপনি তো চলে যান খেলতে। যদি এইবারও আপনার নাটা হ্যাঁ হয়ে যায়, আমাকে সঙ্গে নেবেন? আমি খেলা দেখতে চাই। আনোয়ার সাহেব শব্দ করে হাসছেন। মোস্তফা সাহেব ভাতে জেগে আরও বিগড়ে দেবার ভঙ্গিতে ছেলেকে বলেন, নিয়ে যাও ওরুকে, ড্রাইভার যাবে সঙ্গে, দেখে রাখবে। আমি যাচ্ছি না। তন্ময়ের কাট কাট জবাব। ওর কম বেশি সব আবদার মেনে নিলেও অনেকগুলো সে মানতে নারাজ, এবং তাকে দিয়ে মানানো বড় কঠিন। তার মধ্যেও খেলা দেখতে নিতে যাওয়াটা এর কারণ আছে তন্ময়ের মনে, কিন্তু মুখে সে আজ পর্যন্ত কাউকে বলেনি। আজকাল রাস্তাঘাটে 10 বছরের বাচ্চা মেয়েদেরও দেখা যায় প্রেমিক নিয়ে ঘুরছে। একটু একটু ছেলে মেয়ে প্রেমপত্র আদান প্রদান করছে। তন্ময় যেই মাঠে খেলে সেটা বিশাল বড়। সেখানে ছোট বড় সব ধরনের ছেলে মেয়ে থাকে। ওর বয়সী মেয়েরা দামড়া বয়ফ্রেন্ড নিয়ে জোরাজুরি করে দাঁড়িয়ে থাকে। তন্ময় একদমই চায় না ওরা সেগুলো দেখুক বা সে ওদের মধ্যে একজন হয়ে দাঁড়াক, বা তার এসবের প্রতি বিন্দুমাত্র ধারণা জন্মাক। এবার অনার্স সেকেন্ড ইয়ারে তন্ময় সদ্যজাত পুরুষ হয়ে ওঠার রাস্তায় কেবল। মুখ জুড়ে ক্লিন শেপ, এখনও পুরোপুরি দাড়ি না উঠায় শেপ করে রাখতে হয়। আর্মি কাট বেশ মানায় বারান্ত বয়সী ছেলেদের। তন্ময়ের ক্ষেত্রেও তাই। মুখশ্রীতে ল্যাপটানো গাম্ভীর্যের ছোঁয়া সুদর্শনের তালিকায় ফেলে তাকে। জার্সি পরে কোলে ফুটবল নিয়ে আলগুচ্ছে বেরিয়ে পড়ে সে। রাস্তার মোড়ে তার এলাকার ছোট বড় ভাই ব্রাদাররা দাঁড়িয়ে। প্রত্যেক শুক্রবার তাদের সঙ্গে ফুটবল খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। সদর দরজার সামনাসামনি আসতেই ছোট ওরুকে দেখতে পায়। দরজা দিয়ে ক্ষণে ক্ষণে মাথা বের করে উকি ঝুঁকি দিয়ে রাস্তা দেখছে। তন্ময়কে দেখতেই দারোয়ান চাচাকে বলে, খুলুন দরজা চাচা, ওই যে ভাইয়া, এবার তো খুলুন। তন্ময় খুলতে ইশারা করে। দরজা খুলে দিতে দৌড়ে বেরোয় ওরু। হাঁপিয়ে হাঁপিয়ে তন্ময়কে করুণ গলায় বলে, আমায় কেন নেননি? তুই গিয়ে কি করতি? খেলা দেখতাম। খেলা দেখে কি হতো? মার্জি প্রত্যেক শুক্রবার ওর ভাইয়ার সাথে যায়। প্রত্যেক শুক্রবার খেলা দেখে, আমিও দেখতে চাই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অসহায় চোখে তাকিয়ে থাকে। হাতের বলটা রাস্তায় ফেলে। তন্ময় ভেবে বলে, খেলা দেখবি? আচ্ছা। তন্ময় সেলফোন বের করে। চাচাতো ভাই আকাশকে ফোন করে। আকাশ ভেতরে ছিল, শুনে দৌড়ে বেরোয়। দারোয়ান সহ তারা 4 জন সেখানে খেলার মাঠ বানায়। হইচই শুনে বেরিয়ে আসে মুস্তফা সাহেব। ওরও হই হই করে তার চাচাকেও খেলতে ডাকে। ভাতিজির আবদার রাখতে তিনিও বাচ্চাদের সঙ্গে খেলায় যোগ হন। এক এক করে নেমে আসে আনোয়ার সাহেব এবং ওহি সাহেবও। বাড়ির গৃহিণীরা সদর দরজায় দাঁড়িয়ে খেলা দেখছে। স্ট্রিট লাইটের নিচে তাদের ফ্যামিলি প্লে জমে উঠেছে। সাপ্তাহিক ছুটির আগের দিন রাতে তন্ময় রুমে জমজমাট পরিস্থিতি থাকে। ওরু, সাবিহান, দীপ্ত, আকাশ প্রত্যেকে আসন পেতে বসে তার রুমের সোফা, চেয়ার এবং বিছানায়। লেট নাইট মুভি দেখে। শুক্রবার বন্ধ যেহেতু রাতভর জেগে কাটায়। এটা সেটা খেলায় মগ্ন হয়। আজ খেলাধুলা নয়, তারা মুভি দেখতে বসেছে। জম্বি মুভি, ভয়ঙ্কর থ্রিলিং। এসব মুভিতে তন্ময় বেশ অ্যাটেনশন দেয়। সম্পূর্ণ রুম আধারে তলিয়ে শুধু টেলিভিশনের আলোয় অরুর ভয়ার্ত মুখশ্রী দেখা যাচ্ছে। একটু পরপর সে সাবিহার কুলেই ঢুকে পড়ছে। পাশে তন্ময় বিষয়টা উপলব্ধি করছে। না করে উপায় কই? মেয়েটা হুড়মুড়ে নড়ছে। অজান্তে তার পায়েও হুটহাট লাথি দিচ্ছে। তন্ময় স্পষ্ট শুনছে ওরু ফিসফিসিয়ে বলছে, সাবিহা আপু, জম্বি লোকটা কি এখন নায়ক খেয়ে ফেলবে? সাবিহা মুভি দেখায় বিভোর। সে ধীর গলায় বলে, পরে বলবো, দেখতে দে। অরুর সাবিহার কুল থেকে বেরিয়ে সোজা সাপটা হয়ে বসলো। সে এখন কার কাছে যাবে জানা আছে তন্ময়ের। মুহূর্তে অরু খেসে তন্ময়ের পাশে আসলো। ধীর গলায় শুধালো, তন্ময় ভাই, জম্বি লোকটা কি খেয়ে ফেলবে? ও পাশের সাবিহা হাসছে নিঃশব্দে। তন্ময়ের দৃষ্টি টেলিভিশনে। সে দৃষ্টি না ফিরিয়ে জবাবে বলে, সবাইকে খেয়ে ফেলবে। টেলিভিশন থেকে বেরিয়ে তোকেও খেতে পারে। কথাবার্তা বলিস না।
ওরু আতঙ্কে মাথা দোলায়। তন্ময়ের এ ধরনের কথায় ভয় পেয়ে বসে দীপ্ত। ধরফরিয়ে উঠে দৌড়ে বেরিয়ে যায়। তার চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। ওরু আবার ওর থেকে বড় মানুষ কিনা অতটা ভয় পায়নি, তবে বাকিটা সময় চুপসে রইল। ভয়ঙ্কর দৃশ্যগুলোর সময় হুটহাট একটু চোখ বন্ধ করে ও মা গো, বলেছে। ব্যাস এতটুকুই, আর কোনো প্রশ্ন আতঙ্ক সে দেখায়নি। তন্ময় আড়ালে আবডালে স্মিত হাসে, মাথা ঘুরিয়ে দেখে নেয় ওরুকে। দু হাঁটু জড়িয়ে আছে, ভয়ের তো চোখ জোড়া টেলিভিশনের পর্দায়। তন্ময় মাথা ঘুরিয়ে পুনরায় টেলিফোনে নজর দেয়। তন্ময় ভাই, হুম আমি একটা বিচার নিয়ে এসেছি। হুম এই বিচার খুবই গুরুত্বপূর্ণ। তন্ময় ভীষণ মনোযোগী পড়াশোনায়, সামনে সেমিস্টার ফাইনাল। একটা কঠিন চ্যাপ্টারে আপাতত নজর দিচ্ছে। হাতে ক্যালকুলেটর, মনোযোগ ছিন্ন বিচ্ছিন্ন না করেও বেশ সাবলীল গলায় জবাবে পুনরায় হুম বলল। ওরু আতঙ্ক নয়নে চারিপাশে তাকায়, বিশেষ করে দরজার দিকটায়। কেউ চলে আসে নাকি? সে আরেকটু কাছে গিয়ে বসে, গলার স্বর নামিয়ে মিনমিন করে। তন্ময় এবার হাতের কলম ক্যালকুলেটর টেবিলের উপর রাখে। কিছু একটা হয়েছে, আজ করতে পেরেছে। ওর দিকে পূর্ণ নজর তাক করে। ভারত চেহারাটা করুণ হয়ে আছে মেয়েটার। কি হয়েছে? ওরও ছটফট করছে, নিজেই নিজের সাথে যুদ্ধ করছে যেন। তন্ময় অপেক্ষা করে, সেভাবেই বসে রয়। ওরুর কি বলার আছে জানতে চায়, সময় দেয় পর্যাপ্ত। ওরু হাঁসফাঁস করে, সময় নিয়ে বলেও, আমার স্কুল যেতে ভয় লাগে। তন্ময়ের দৃষ্টি তীক্ষ্ণ হয়, হৃদয়ের মাঝে ভাস পড়ে। কণ্ঠ চওড়া না করার প্রচেষ্টার সহিত প্রশ্ন করে, কেন? ওরও পুনরায় ছটফট করছে, দৃষ্টি তার এলোমেলো। চিন্তায় তন্ময়ের রক্তের ভাজে ভাজে ভয় ঢুকে। কোনো খারাপ কিছু অগোচরে হচ্ছে নাকি ওর সঙ্গে, তার চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে। নিজেকে শান্ত করে ডান হাত ওর মাথায় রাখে, চুলে বুলিয়ে দিয়ে সাবধানতা জনিত গলায় বলে, আমাকে বল কি হয়েছে, আমি দেখব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি না। ওরও মাথা দোলায়, সরল গলায় স্বরে আজ ভার্ততা লিপটে। দুদিন ধরে আমাকে একজন ভদ্রলোক ফলো করে, খাবার সাথে চায়, বলে কি ঘুরতে নিবে আমায়। সুমনাও লোকটার সঙ্গে ঘোরে, আর ও আমায় প্রত্যেক দিন বিরক্ত করে। বলে কি চল মিলেমিশে যাই, আমাদের মজা কিনে দেবে নাকি। কিন্তু আমি তো মজা চাই না, আমাদের বাসায় তো সব মজা আছে। আমি না করলে আমাকে সুমনা ধমকায়, বলে আমার আম্মুকে বিচার দেবে, আমার নামে খারাপ বলে, মার খাওয়াবে। এগুলো তো মার্জি জানে। আমি তো মার্জিকে সব বলি। মার্জি বলেছে এক্ষুনি গিয়ে আপনার বিচার দিতে, তাই আমি বিচার নিয়ে এসেছি। বুকের ভেতর চলাচল নামক তুফান উপেক্ষা করে তন্ময়, শান্ত ভঙ্গিতে মাথা দোলায়। সে একইভাবে ওর মাথায় হাত বুলিয়ে বলে, সকালে আমি যাব সঙ্গে, ভয় নেই, শুয়ে পড় গিয়ে, রাত হয়েছে। ওর বড় শ্বাস ফেলে, মাথা দোলায়। খুব বিশ্বাসী সে তন্ময়ের প্রতি। তার ধারণা তার বাপ চাচা ভাইদের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল। তন্ময় আর পড়তে বসলো না, উঠে দাঁড়ায়, বিছানায় রাখা সেলফোন হাতে নেয়, ফোন দেয় কাউকে, টুকটাক কথা বলে রাখে। সেদিন রাতে আর ঘুম হয় না ছেলেটার, কপালে আঙ্গুল ঘষে বসে থাকে। খুবই চিন্তিত সে। মুস্তফা সাহেব সচরাচর ভোরে ঘুম থেকে উঠে তার সর্বপ্রথম কাজ বাড়িটায় ঘুরে ফিরে বেড়ানো। আজও তাই করলেন। প্রত্যেক দিনের ন্যায় দোতলায় উত্তর দিকের করিডর ধরে এগোলেন। ওর পাশের রুমটা খোলা। মুস্তফা সাহেবের পাজরা থমকে যায়। তন্ময়ের রুম এ সময় খোলা কেন? তিনি আধখোলা দরজা ঠেলে সম্পূর্ণ খুলে ডাকেন। তন্ময়। জবাব আসেনি। মুস্তফা সাহেব ধীরে সুস্থে ঢুকেন, চারিপাশে নজর বোলালেন, দু একবার ডাকেন, না, নেই ছেলেটা। এত ভোরে কই গিয়েছে? মুস্তফা সাহেব রুম থেকে বেরিয়ে ছাদে ওঠেন, নেই সেখানেও। নিচে নেমে বাড়ির দিকে হাঁটা ধরেন। বাগান ডিঙ্গিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ান। দারোয়ান বসে ঝিমাচ্ছে। মুস্তফা সাহেব গম্ভীর স্বরে ডাকেন। ধরফরে দাঁড়ায় দারোয়ান, ঘুম ভাঙা গলায় সালাম জানায়। মুস্তফা সাহেব জিজ্ঞেস করেন, তন্ময় বেরিয়েছে? জি স্যার, একটু আগেই বেরালো। ছেলেটা এমন ভোরবেলা বেরালো, আমায় জানাবে না? তন্ময় বাবা না করলেন। অতিষ্ঠ ভঙ্গিতে বাড়ির ভেতর এলেন মুস্তফা সাহেব। সেলফোন বের করে ছেলেকে কল করলেন, ধরছে না, তবে রিং হচ্ছে। চিন্তিত তিনি লিভিং রুমে বসে থাকলেন ছেলের আশায়। এমনটা তন্ময় কখনো করে না। পরিপাটি ছেলে সে, উশৃঙ্খল বোধক কোনো আচরণ তার মধ্যে নেই। কি এমন হলো? তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়,
মেয়েদের রাস্তাঘাটে টিচ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে কিংবা পড়াশোনায় ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত হয় অথবা আজে বাজে ছেলেদের সঙ্গে উদ্ভস করে, রাত বিরেতে বাড়ি ফেরে। এমনটাই তো আজকালকার ছেলেরা করে। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলোই দেখেন। আবার নিজের প্রিয়তম বন্ধু রোশন প্রায় সময় বলেন, আমার ছেলে কথাবার্তা শুনে না, পড়ালেখাও ভালো না, রাত বিরাতে বাড়ি ফিরে আমার কথার মূল্য দেয় না, মুখে মুখে তর্ক করে, লাকাম ছাড়া হয়ে গেছে এক প্রকার। আর তার ছেলেটাকে দেখ, মাশাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট। আমি একটা খারাপ দিক দেখি না জানিস। আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ, পাবলিকে চান্স পেল, ফার্স্ট ক্লাস রেজাল্ট, কি ঠান্ডা মাথার ছেলে, দেখতেই আদরে লাগে, এত শান্তি লাগে আমার। যেদিন তন্ময়ের সাথে দেখা হলো, নীলক্ষেত বই কিনছে, গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করলো কই যাচ্ছি। আমি বললাম বই নিতে এসেছি, কিছু উপন্যাসের বই, ফ্রি টাইম পড়ব। ও সুন্দর আমাকে ফার্স্ট ক্লাস ইংরেজি বাংলা অনুবাদিত উপন্যাসগুলো এক এক দোকান নিয়ে কিনে দিল, বইয়ের টাকাগুলো ও দিল। আমি মজা করে বললাম, যেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও, আজ আমি দিই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার টাকা কিভাবে, তুমি ইনকাম করছো না? তোর ছেলেটা বলল, টিউশনির টাকা, আমার ভাই বোনদের আমি পড়াচ্ছি, বাবা চাচুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো, টিপস দে। মোস্তফা সাহেবের বুকটা ফুলে ওঠে তখন, গর্বে দাও দাও করে চলে রক্তের বিন্দু। ভীষণভাবে গর্ববোধ করেন ছেলেকে নিয়ে। তন্ময়কে কিছু শেখাতে হয়নি। ছেলেটা স্বেচ্ছায় অমন, একটু গম্ভীর স্বভাবের, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। অবশ্য রেগে গেলে অস্থির হয়, ঘরের জিনিসপত্র ভাঙে, তবে সেটা তার চোখে কখনোই বড় কোনো ইস্যু মনে হয়। এতগুলো ভালোর মধ্যে ওই অতটুকু খারাপ কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে সেই ছেলের জন্য বাড়িতে নালিশ ফেলে ঠিক কী প্রতিক্রিয়া হওয়া প্রয়োজন বুঝে পেলেন না মোস্তফা সাহেব। তন্ময় মারধর করেছে, এলাকার ছেলেপেলে নিয়ে কোন লোককে নাকি পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনো আসেনি বিধায় তিনি লিভিং রুমে বসে। তার শান্ত ছেলেটা এত বড় ধরনের কাণ্ড তো আর এভাবেই ঘটায়নি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই কারণ জানার জন্যই তিনি বসে, অফিসে যাননি। ছেলে আসবে, কথা বলবেন, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে, মুখশ্রী থমথমে, টি শার্ট নোংরা, জুতোয় ধুলাবালি, চুলুস্কে খুস্কো, ক্লান্তি মুখমণ্ডল জোরে। লিভিং রুমে সকলে উপস্থিত ছিল। তন্ময়কে দেখতেই জাবেদা বেগম ছুটে গেলেন, ছটফটে নয়নে ছেলেকে পর্যবেক্ষণ করছেন। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বলেন, আসতে দাও, ওকে কথা আছে। জাবেদা বেগম না চাইতেও সরে দাঁড়ান। তন্ময় এগিয়ে যায় বাবার দিকে, তার চাচারাও পাশাপাশি বসে। মোস্তফা সাহেবের প্রশ্ন করতে হলো না, তন্ময় নিজে সম্পূর্ণ বিষয় খুলে বলে। লোকটার নাম রাজু, এখানকার নয়, হুট করে তাদের এলাকায় আগমন, অল্প বয়সী মেয়েদের নজরে রাখছে, লোক দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার ধান্দায়। ইতিমধ্যে 2-3টে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে, তথ্য সূত্র পেয়েছে তন্ময়। সব শুনে হাফ ছাড়লেন মোস্তফা সাহেব, জানালেন নিজে যাবেন পুলিশ স্টেশনে। এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেয়ের যদি কিছু হয়ে যেত, আর তার ছেলেটা। মোস্তফা সাহেব নরম গলায় বললেন, যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও, এরপর থেকে কিছু হলে আমায় জানাবে কেমন? আমি তো আছি সাহায্যের জন্য, তোমার যদি কিছু হতো। তন্ময় মাথা দুলাই, উপরে যেতে নিচ্ছিল, কিছু একটা ভেবে ফিরে এলো, দাঁড়ালো আনোয়ার সাহেবের সামনে, অসম্ভব গভীর গলায় বলল, চাচ্চু সুমনা মেয়েটা ভালো না, ওর সঙ্গে মিশতে দেওয়া ঠিক হচ্ছে না। আনোয়ার সাহেবের মুখশ্রী থমথমে। তন্ময়ের মাথায় হাত রাখলেন, চুল বুলিয়ে বললেন, তুমি যা বলবে তাই, আমি কথা বলে নেব তোমার চাচির সঙ্গে। গোসল সেরে তন্ময় বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল, চোখ জোড়া বুঝে নিল চট করে। ক্রোধে মাথাটা এখনও ব্যথিত। দরজা হতে ঠক ঠক শব্দ ভেসে আসছে। তন্ময় আওয়াজ দিল, কে? কি প্রয়োজন? ওর মেলে গলার স্বর শোনা গেল, আমি। কফি পাঠালো বড় মা। তন্ময় বিছানা ছাড়ল, একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল। দরজা খুলতেই ওরও ভেতরে ঢুকলো হুড়মুড়িয়ে, কফির মগটা বাড়িয়ে ধরল। তন্ময় গাধাটিকে ভালোভাবে দেখে কফির মগ নিল, চুমুক বসিয়ে চেয়ারে বসলো। পিছু পিছু ওরও আসলো, গাল ভরে হেসে বলল,
তন্ময় ভাই, আপনি যখন শয়তান লোকটাকে মারছিলেন না, অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে, একদম হিরো। তন্ময় কেসে উঠে বড় বড় চোখে তাকায়। ওরও তখন অবাক চোখে তাকিয়ে, হয়তো তন্ময়ের এমন রিয়াকশন আশা করেনি। তন্ময় চোখ ফেরায়, এদিক ওদিক তাকিয়ে আদেশ ছুড়ে, পড়া কমপ্লিট করছিস? আজ পড়া দিতে না পারলে খবর আছে কিন্তু। ওরও তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তন্ময় সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর আরও দু চুমুক পান করে। এই যে এই দিনগুলো বড় সহজ সরল ছিল। তন্ময়ের ভালো লাগার দিন ছিল। ভালোবাসার নয়, তার ভালোবাসার শুরুটা ঠিক অরুর 17তম জন্মদিন থেকে শুরু হয়েছিল। সাথে শুরু হয়েছিল তার ধৈর্যের পরীক্ষা, নিজেকে আটকে রাখার লড়াই, ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দেবার এক অবিশ্বাস্য সংযম। আজ অরুর 16তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠান হবে। বার্থডে কেকের অর্ডার তন্ময় দিয়েছে। রেড ভেলভেট 4তলা কেক। কেকের অর্ডার দিয়ে মাত্র ছাদে এসে দাঁড়িয়েছে, হাতে কফি থেকে গরম ধোঁয়া উঠছে। ইতিমধ্যে বাগানে আয়োজন শুরু, হইচই ছুটাছুটি চেঁচামেচি চারিপাশে। হাতে থাকা কফির মগে চুমুক বসিয়ে অদূরে নজর দিল। সাবিহা লুকিয়ে জুড়ে বাগানে এসেছে ফুল তুলতে, খালি পায়ে। এদিকে যাবার কি মানে? মেয়েটার পায়ে কাটা না ঢুকে। তন্ময় গম্ভীর স্বরে চেঁচিয়ে ডাকে, সাবিহা, কি সমস্যা? জুতো কই? সাবিহা থমকে যায়, জিব্বা দাঁতে চেপে ধরে, বোকা বোকা ধাঁচের হাসে, মিটমিট করে বলে, ভাই এই তো করছি। এরপর ফুল না তুলে দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। তন্ময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর পকেটে হাত ঢুকিয়ে একটু ঘুরে ফিরে ফুলের টবগুলো দেখে। এ সময় মেয়েলি গলার স্বর শুনতে পায়, ফুসুর ফাসুর করছে। তন্ময় তাকায় না, পাশের বাড়িটায় ইতর দুটো মেয়ে থাকে, একটা 5তলায় আর একটা 2তলায়। তন্ময়কে দেখলেই বারান্দায় উত পেতে দাঁড়ায়, যেন মধু এসেছে, এখন তার একটু চেখে দেখবে। 5তলায় থাকা মেয়েটার নাম রিদ। ও ফুসুর ফাসুর সুরে ডাকছে। তন্ময় পাত্তা দিচ্ছে না দেখে এবার একটু শব্দ করে ডাকে, এই যে শুনছেন? তন্ময় এমনিতেই বিরক্ত, এখন তার বিরক্ততা কয়েক গুণ বেড়ে গেল। এভাবে আজ অফিসে যেতে পারেনি বলে মহা বিরক্ত ছিল। অফিসে তার সবাই নতুন জয়েনিং, অনেক কিছু শেখার আছে, শিখছে। এ সময় একদমই ছুটি কাটাতে চাচ্ছিল না। যতই নিজেদের কোম্পানি হোক না কেন, কাজই হয়, নিজের বা পরের। কিন্তু মোস্তফা সাহেব মানলে তো। তিনি কড়াকড়িভাবে বলেছেন আজ বাড়িতেই থাকতে। অগত্যা তন্ময় বাড়িতেই রয়ে গেল। ছাদ থেকে নেমে বাগানের দিকে আসতেই ডেকোরেশন ম্যানেজমেন্ট ম্যানেজারের সঙ্গে দেখা হলো। আলাপ আলোচনা করছিল দুজনে। সে সময় তন্ময়ের দৃষ্টি গিয়ে থাকে পশ্চিম দিকটায়। তাদের বাড়ির বড় এক অরু নামক আপদ চুরির মতো হুড়মুড়ে ছুটছে বাগানের দিকে। ফর্সা উদম পাজোরা জমিন ছুঁয়ে যাচ্ছে তাড়াহুড়োয়। হালকা কোকড়ানো চুলগুলো কমর ছাড়িয়ে নিচে নেমেছে, বাতাসে সেগুলো দুলছে উঠছে। টুইটার করে বাগানের ভেতরে ঢোকার জন্য তৈরি মেয়েটা। এখন যদি পায়ে কাটা বিঁধে ও বাড়ি কাঁপিয়ে কান্না করবে। নাকের পানি চোখের পানি তার শার্টে মুছে বলবে, তন্ময় ভাই ব্যথা। তখন তন্ময়ের ইচ্ছে করবে চাটিয়ে একটা চর মারতে, তবে সে সেটা কখনোই করবে না। অত্যন্ত না রাখলে তার দ্বারা এসব মারামারি অসম্ভব ব্যাপার স্যাপার। অগোচরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তন্ময়। কপাল মধ্যখানে ভাঁজ পড়েছে। বিরক্ত সুরে গলা উঁচিয়ে বলে, এই তোর ওখানে কি কাজ? ওরও থতমত খেয়ে ওঠে, থমকে পড়ে, ফিরে তাকায় মাথা উঁচু করে, পরপরই দাঁত বের করে হাসে। ফুলের পাপড়ির ন্যায় সুন্দরতম ঝকঝকে নয়নের পাপড়ি ঝাপটে ঝাপটে জবাব দেয়, ফুল নিব, ফুলে গুজব। সুন্দর দেখাবে না বলুন? তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়, আর চোখে ফের তাকায়। অরুর চোখ ঝাপটানো তার অন্যতম পছন্দের দৃশ্য। ওই মায়াবী নয়নের লম্বা ঘন পাপড়ি যখন ঝাপটা খায়, দারুণ দেখতে দেখায়। অবিশ্বাস্য রকমের টান লাগে মনে, ভীষণ আদরে লাগে। তন্ময় নিজে এগোয়, শার্টের হাতা কোণের উপর তুলতে তুলতে ফুলের বাগানে ঢুকে যা যা ফুল লাগবে তুলে দেয়। ওর ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে সবগুলো ফুল ফ্রকে নিল। একটা ফুল হাতে নিয়ে কানে গুঁজে নিল। তন্ময়ের দিকে লাজুক হাসি নিক্ষেপ করে শুধায়, তন্ময় ভাই, সুন্দর না ফুলটা? তন্ময় অপলক তাকিয়ে থাকলো, ঢুক গিলল, দৃষ্টি ফিরিয়ে নিল, এলোমেলো ভঙ্গিতে চারিপাশে তাকালো। ওরও জবাব পেয়ে ধেই ধেই করে ছুটে চলে গেল। শুনতে পেল না তন্ময়ের বিড়বিড় করে বলা, এই ফুলের থেকেও সুন্দরতম ফুল তুই। অনুষ্ঠান শেষ হলো রাত 12টায়। তন্ময় এসেই হট শাওয়ার নিয়েছে। রাতে গোসল না করলে তার ভালো ঘুম হয় না।
ব্যাড হ্যাবিট বলা যায়। মাত্রই গোসল সেরে বিছানায় বসেছে সে সময় দরজা ঠেলে একটা মাথা ঢুকে পড়ল। উদম তন্ময়কে দেখে মাথাটা দ্রুততম গতিতে চলে গেল। পরপরই দরজায় করাঘাত। তন্ময় আনমনে সামান্য হাসে, গলার স্বর গম্ভীর করে বলে, কে? আমি? কি লাগবে? ওরও এবার বিড়বিড় করে জবাব দেয়, আমার গিফট। তন্ময় ঠোঁট ঘেঁষিয়ে ছুটে দুষ্টু হাসি, উঠে দাঁড়ায়, একটা টি শার্ট জড়িয়ে বলে, আয়। ওরও পারমিশন পেয়ে হুড়মুড়িয়ে ঢুকে। সাদা প্রিন্সেস গাউন এখন পরে, পরীর মতো মাথায় ক্রাউন, হাতে সাদা গ্লাভস। তাকে এক ছুটে পরি বলাই যায়। সে হাত বাড়িয়ে দেয়। আমার গিফট কি গিফট চাই? বাইসাইকেল। সাইকেল দিয়ে কি হবে? মার্জি চালিয়ে স্কুলে যায়, ওর সাথে মিলেমিশে আমি যেতে চাই। আচ্ছা। ওরও বাইসাইকেল পাবার খুশিতে ছুটে বেরোয়। তন্ময় সেলফোন হাতে নেয়। সে কয়েকটা বাইসাইকেলের পেজ ঘুরে, বেশ কয়েকটা সাইকেল দেখে শুনে সে সাদা লাল কম্বিনেশনের একটা সাইকেল পছন্দ করে। পরপর অগ্রিম পেমেন্ট করে, অর্ডার প্রেস করে ফেলে। কাল নাগাদ চলে আসবে হয়তো। তন্ময় বন্ধু মহলের সব থেকে গম্ভীর নীরব ব্যক্তি তন্ময়। প্রয়োজন ব্যতীত তার মুখ থেকে শব্দ বেরোয় না। নীরব দর্শকের মতো শুনে এবং দেখে। তাই বন্ধু মহলের সকলের ক্যারেক্টার সম্পর্কে তার অবিশ্বাস্য রকমের প্রেডিকশন রয়েছে এবং তা সত্য হয়। খুব কম কথা বলা তন্ময় যখন কিছু বলে তা অনেকটাই স্বর্ণ যেন, এবং তার স্বর্ণযুক্ত কথাবার্তার মান রাখা হয় দারুণভাবে। যেমন সেদিন রিহান আড্ডায় এসে পৌঁছালো মন খারাপ নিয়ে, মারাত্মক ধরনের ডিপ্রেসড সে। বন্ধু মহলের সকলেই প্রশ্ন করলো, কি হয়েছে? রেহান ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খুলে বলে সে সুহানিকে পছন্দ করতে চায় না। তাও কেন দিন দিন পছন্দের মাত্রা বাড়ছে। আশ্চর্যজনকভাবে তন্ময় সেদিন মুখ খুলে খুব সাবলীল গলায় বলে, When you try not to fall for someone, you will fall harder and stronger. রেহান অসহায় চোখে তাকিয়ে থাকে। তন্ময় উপদেশ দেয়, সমুদ্রের স্রোত কি থামাতে পারবো আমরা? কখনোই না। থামানোর প্রচেষ্টায় হয়তো ডুবে যাব, না হয় মরে। তবে সেই স্রোতের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। চলতে গিয়ে উপভোগ করব, আনন্দ পাবো, বৈরাগী হব। রেহান তন্ময়ের সেই উক্তি আজও মনে রেখেছে। সেই উক্তি মনে গেঁথে নিয়ে মনের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এত দূর এসেছে। এখন পছন্দের ভীষণ গভীরে সে, সেখানটার নাম ভালোবাসা। এক নিদারুণ ভালোবাসার জন্ম হয়েছে, যার অন্ত নেই, যার কোনো সীমান্ত নেই। রেহান ভাবে, খুব করে ভাবে, তন্ময় বুঝি ভালোবাসা নামক স্রোতের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর চলে গিয়েছে, এতটাই দূর যেখান থেকে ফেরার রাস্তা নেই। তন্ময় ল্যাপটপে টাইপিং করছে, পাশে অরু দীপ্ত বসে পড়ছে বললে ভুল হয়। অরুর ক্ষেত্রে সে বইয়ের ফাঁকে ফাঁকে উকি ঝুঁকি দিচ্ছে। নয়নজোড়া তার শান্ত নেই। তন্ময় দেখেও দেখছে না, নজর আন্দাজ করছে ব্যাপারটা। খুব গাম্ভীর্যের সহিত কাজ করছে। মুখ খুলে শুধু দীপ্তর সাবজেক্টগুলো বুঝিয়ে দিচ্ছে। দীপ্তর হোমওয়ার্ক শেষ হলো, বইপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়ালো। আর চোখে অরুকে দেখে বলল, চোখ এক জায়গায় থাকলে পড়া শেষ কিভাবে হবে? অরুর চোখ পাখি তাকাতে ছেলেটা ছুটে পালালো। তন্ময় এবারও অগ্রাহ্য ভাবে রয়েছে। বিষয়টা আসলে অগ্রাহ্য সে মোটেও করছে না, সবই খেয়াল করছে, দেখছে, না চাইতেও চোখ চলে যাচ্ছে। এই যে অরু কানের পেছনে চুল গুজে আদরে চোখে তাকাচ্ছে, ছটফটিয়ে উঠছে, বসছে, কিছু একটা বলবে হয়তো। তন্ময় বুঝেও জিজ্ঞেস করছে না আজ। অগত্যা অরু কিছুক্ষণ অপেক্ষা করে মুখ খুলল। তন্ময় ভাই, হুম। আপনি সাইমা আপুকে চেনেন? না। চেনেন না? তন্ময় মাথা ঘুরিয়ে স্বাভাবিক চোখে তাকায়। অরু আমতা আমতা করে বলে, ওই আপুটাকে আপনার কেমন লাগে? মুখশ্রী স্বাভাবিক রাখা কিছুটা কষ্টের হয়ে পড়ল তন্ময়ের জন্য। সে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কি বলতে চাচ্ছিস? পয়েন্ট কি? অরু মুখ গুমরা করে। আপুটা ভালো না, কেমন যেন আপনার দিকে বাজে চোখে তাকায়। দেখলেন না বিকেলে কেমন করছিল? আর আজ তো আমায় ডেকে বলে আপনার নাম্বার দিতে। কত বড় সাহস! তুই দিয়েছিস? না, আমি কেন দিব? একদমই দিব না। বিড়বিড় করে কথাটুকু শেষ করলো। তন্ময় সাবলীলভাবে বলে, গুড, এবং দৃষ্টি ফেরায়। আড়ালে সামান্য হাসে। পুরো পুনরায় হাঁসফাঁস করছে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই তন্ময় উঠে ল্যাপটপ গুছিয়ে ফেলে। সেগুলো
টেবিলে রেখে পিছু ফিরে। ওরু এখনো বসে, যেন এখানেই থাকবে। তন্ময় ভ্রু জোড়া উঁচু করতেই ওরু নিঃশব্দে মুখ বাঁকায়, হালাফালা ভঙ্গিতে ওঠে। ব্যাগ, বই, খাতা মুখে জড়িয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে যায় তো যায় না, দরজার কাছটায় গিয়ে ফিরে তাকায়, বিড়বিড় করে বলে, তন্ময় ভাই, আপনার কেমন মেয়ে পছন্দ? তন্ময় মুখশ্রী বহু প্রচেষ্টায় দ্বিগুণ গম্ভীর করে। সেই গম্ভীর মুখশ্রী দেখে ওরু ভয় পায়, দ্রুত পায়ে ছুটে পালায়। তন্ময়ের অধর জুড়ে হাসির বিচরণ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সে বোকার মতো মুচকি হাসে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই ঠান্ডা বাতাসের প্রলয় ছুঁয়ে দেয়। সে মুহূর্তে একটা সিগারেট ধরায়। সেদিন ছিল প্রলয়ঙ্কর বর্ষণ প্রকৃতির বুকে। তন্ময় দুদিনের ট্যুর দিয়ে ফিরেছে, সামান্য ড্রিঙ্কও করেছিল, তবে নেশায় ধরেনি তাকে। ভীষণ রাত হয় বাড়িতে ঢুকতে, একদম ভিজে জবজবে অবস্থা। বাড়ির সকলে ঘুমে ব্যস্ত, কেউ জেগে নেই। তাই সে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়, তবে ভেতরে ঢুকে না, দাঁড়িয়ে রয় রোবটের ন্যায়। হুট করে বাঁ দিকে হাঁটা ধরে, উরুর দরজার সামনে এসে দাঁড়ায়, দরজায় হাত ছোঁয়ায়। দরজা খোলা, ধাক্কা দিলেই খুলে যাবে। মেয়েটা দরজা লাগায় না কেন? কেন কেন? তন্ময় রাগ হবে নাকি সুযোগের সৎ ব্যবহার করবে জানে না। ধাক্কা দিতে নেয় দুবার, কিন্তু শেষমেশ দিচ্ছে না। ইচ্ছে ভেতরে যাবার, ওরকে একটু দেখার, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকায়। মাথা দরজায় ছুঁয়ে সেভাবেই দাঁড়িয়ে থাকে। পায়ের শব্দ পেতে চমকে ফিরে তাকায়। মোস্তফা সাহেব দাঁড়িয়ে, চোখ মুখ শান্ত, মোটেও আশ্চর্যের ছোঁয়া নেই। তন্ময় নিজেকে প্রস্তুত করে বাবার প্রশ্নের সম্মুখীন হতে, কিন্তু সেটা হলো না। মোস্তফা সাহেব ভীষণ শান্ত গলায় বললেন, ঘরে যাও। তন্ময় থমকে রয়, ধীরে পায়ে করিডোর ভিজে নিজের রুমে ঢুকে যায়। মোস্তফা সাহেব ছেলের রুমের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। ভাবনায় বিভোর তিনি এক পর্যায়ে হতাশার নিঃশ্বাস ফেলে চলে যান। তন্ময় মোটেও নিজের ঘরে ঢুকে না। বাবা যেতে এসে দরজা খুলে বেরোয়। এবার আর দাঁড়ায় না, সোজা ওর রুমের দরজা খুলে ভেতরে ঢুকে। মেয়েটা আজও জানালা খোলা রেখেছে, বাতাসে পর্দা উঠছে, বৃষ্টির ছিটে ফুটা প্রবেশ করছে। তন্ময় ভেতরে পা বাড়ায়। বিছানার পাশের স্ট্যান্ড লাইট জ্বালানো, সেই হলদেটে আলোয় ওর মুখমণ্ডল স্পষ্ট। মেয়েটা মেঘরে ঘুমোচ্ছে। তন্ময় দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। ওর ঘুমন্ত মুখশ্রী দেখে নির্নিমেষ ভাবে। হঠাৎ চোখ যায় পাশে, মুহূর্তে তন্ময়ের ভাবভঙ্গি পরিবর্তন হয়। হাত বাড়ায়, ওর সাথে একটি সাদা শার্ট। তন্ময়ের শার্ট ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। অনুভব করে শরীরের সর্বাঙ্গ জ্বলছে। অদ্ভুত উত্তেজনায় থরথর করে কাঁপছে বুক। ওর দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস দেখায় না। শার্টটা বিছানায় রেখে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজা ভালোভাবে লাগিয়ে দেয়। তন্ময় অবশ্য গম্ভীর স্বভাবের, কথাবার্তা কম বলে, তবে কখনো তার বন্ধুদের অযথা না বলতে পারে না। তার মুখ থেকে সর্বত্র বেরোয়, হ্যাঁ ঠিক আছে, যেভাবে ভালো হয়। কিংবা আচ্ছা, যেভাবে তোরা চাস। শুধু একটা বিষয় তার মুখে না শোনা যায়, সেটা উরুর বিষয়। মাহিন যখন মুখশ্রীতে আদরে ভাব এনে বলে, তন্ময় প্লিজ একদিন ওরকে মেয়েটার সাথে পরিচয় করিয়ে দে। তন্ময়ের মস্তিষ্ক কাজ করার পূর্বেই মুখ কাজ করে। সে গম্ভীর গলায় বলে ওঠে, না। এ নিয়ে মাহিনের আফসোসের শেষ নেই। আজও আড্ডায় বসে মাহিন হতাশার নিঃশ্বাস ফেলে বারবার বলছে, বন্ধুদের কথা এখন আর কেন দাম নেই। তার কথার প্রভাব তন্ময়ের উপর আদতে পড়েছে নাকি দ্বিধার বিষয়। তন্ময় অন্যমনস্ক রূপে বসে এসেছে অবধি এমন হয়ে আছে, বেশ গম্ভীর এবং অন্যমনস্ক। বিষয়টা ধরল রিহান। ড্রিঙ্কের গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ায়। তন্ময়ের পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে, প্রশ্ন করে রয়ে শুয়ে, কি হয়েছে? আর বুঝি বেশি পেন দেয়? তন্ময় মাথা তুলে একবার তাকায়, আবার নজর ফিরে রাখে হাতের গ্লাসের উপর। লাল ড্রিঙ্কগুলো নাড়িয়ে তুলছে। মাহিন সিরিয়াস হয়, গমগমে গলায় বলে, কিছু হয়েছে? বন্ধুদের মধ্যে বিচলিত ভাব চলে এলো। সকলেই আপাত নীরবতা পালন করছে। তন্ময়কে নিপ্রাজডে দেখাচ্ছে। এভাবে মন খারাপ তন্ময়কে সচরাচর দেখা যায় না। মাহিনের প্রচণ্ড খারাপ লাগছে, হাতের ড্রিঙ্কটাও বিস্বাদ লাগছে। সে উঠে দাঁড়ায়, তন্ময়ের কাজ চেপে তাকে দাঁড় করায়। নিয়ে চলো রেস্টুরেন্টের ছাদের দিকে। যাবার পূর্বে বলে, থাক তোরা। রিহান থাকে না। মানি ব্যাগ পকেটে ভরতে ভরতে দুজনের পিছু ছুটে যায়। এই রেস্টুরেন্টের ছাদ আকর্ষণীয়, মানুষজনের ভিড় কম,
যেহেতু এখানে চেয়ার টেবিলের উদ্গ্রীব নেই, এক কোনায় দাঁড়ায় 3 জন। তন্ময় 2 বন্ধুর মধ্যে একটা সিগারেট ধরায় সে। দেখা দেখি মাহিন আর রিহানও সিগারেট ফুঁকতে নেয়। এবার আর প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে জাঁকজমক রাস্তায়। তন্ময় একসময় নিজেই মুখ খোলে। আমি কি অধৈর্য হয়ে গেলাম? রিহান ক্ষীণ স্বরে বলে। আমার দেখা সব থেকে ধৈর্যবান মানুষ তুই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হাতের সিগারেট ফেলে দেয়, ছটফট ভঙ্গিতে বলে। আজকাল বাসায় যেতে ভয় হয়, আবার বাসায় তাড়াতাড়ি না পৌঁছালে অশান্তি অনুভব করি। নিজেকে ভীষণভাবে অপদার্থ মনে হচ্ছে। হঠাৎ কি কারণে এমন হচ্ছে? তন্ময় কপালে আঙ্গুল ঘষে। ওরু আমায় পছন্দ করা শুরু করেছে অ্যাজ এ লাভার। মাহিন বড়সড় চোখে তাকায়। রিহান বলে। তা তো আনন্দের, আর তোর মতো ছেলের উপর ফল করা সাধারণ বিষয়। আচ্ছা, বুঝতেছিস কিভাবে অরু তোকে পছন্দ করছে? মাহিন তেরা চোখে তাকায় রিহানের দিকে, ধমকের সুরে বলে। গাধা ছেলে বলদ একটা, ওরকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো, তো ও বুঝবে না তোকে কে বুঝবে তুই? আচমকা তন্ময় হেসে ওঠে, হাস্যজ্জ্বল হাসি। হাসতে হাসতে তাকায় বন্ধুদের দিকে, হেসে হেসে বলে। অযথাই বারবার তাকায়। ডাইনিংয়ে খেতে বসলে ঘুরে ফিরে তাকায়, সামনে ঘুরে ফিরে বেড়ায়। আমার পছন্দের রঙের জামা কাপড় পরে, সারাদিন গোছগাছ সাজুগুজু করে থাকে। ইদানিং ঘুরতে নিতে বলে, আর এগুলো আমি একা দেখছি না, বাড়ির সবাই দেখছে। সেদিন বাবা আসলো রুমে, এসে বলতেছে আমায় ডিফারেন্টভাবে চলতে। আমার চলাফেরার ধরন দেখে নাকি অরুর কিশোরী মনে পরিবর্তন এসেছে। মাহিন শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অদূরে তাকিয়ে বলে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে জেনে যে অরু আমায় পছন্দ করে, ভিন্ন চোখে দেখে। আমি যেসব করিনি ইদানিং তাই করছি। সেদিন বাড়ি ফিরে বেয়াদবের মতো অরুর রুমে ঢুকেছি ওকে দেখতে, যেটা আমি কখনোই করিনি। আগে যে চোখে দেখতাম আজকাল তার বিপরীত। বিষয়টা খুবই বিশ্রী হয়ে উঠছে দিন বা দিন। রিহান সিরিয়াস গলায় বলে। দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বলে দে তুই অরুকে চাস অ্যাজ এ লাইফ পার্টনার। তোদের এঙ্গেজমেন্ট করিয়ে দেবে, আরও অনার্সে পড়াকালীন না হয় বিয়ে দেবে। আমার বিশ্বাস আরুর বাবা মা কোনো মতে অমত করবেন না। তুই বেস্ট আরুর জন্য। তন্ময় চুপ রইল, জবাব দিল না। সমস্যা তো মুস্তফা সাহেব, তিনি সব কিছুই জানেন। তন্ময়ের অনুভূতি বুঝেন, তার বাবার থেকে তন্ময়কে কে ভালো বুঝে। মানুষটা আগে থেকেই জানে এবং জেনে শুনে বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছেন। তন্ময় সে বিষয়ে ভালোভাবেই অবগত। শাহজাহান বাড়ির ভেতরটা নিত্যদিনের মতোই উজ্জ্বল ছিল। হঠাৎ সেই উজ্জ্বলতায় ছায়া প্রবেশ করলো যেন। তন্ময় বাড়ি ফিরেছে মাত্র, তার ঢুকতে দেরি, ডাক পড়তে দেরি হয়নি। মুস্তফা সাহেব অত্যন্ত গম্ভীর এবং দাপুটে গলায় তন্ময়কে নিজের রুমে ডেকে নিয়ে গিয়েছেন। তন্ময় সেজে গিয়েছে, এখনো ফিরেনি। দুজন পুরুষ মানুষ 7 ঘন্টা ধরে কী ধরনের আলাপ আলোচনা করছে তার বোধগম্য হচ্ছে না আনোয়ার সাহেবের। তিনি থমথমে পরিবেশে ব্যস্ত পায়ে পায়চারি করছেন লিভিং রুমে। ক্ষণে ক্ষণে নজর ফেলছেন দেয়াল ঘড়িতে। এখন 11:35। চিন্তায় ভ্রুদুয়ের মাঝে ভাঁজ পড়েছে সূক্ষ্ম। এই বয়সে এত স্ট্রেস তো নেওয়া যাচ্ছে না। বিড়বিড় করে কপাল ধরে সোফায় বসলেন। তার বড় ভাই এতটাই গাম্ভীর্যের সহিত তন্ময়কে ডেকে নিয়ে গিয়েছে যে আনোয়ার সাহেবের বুকের ভেতরটা টিরটির করে কাঁপছে। কপালে ছোট ছোট ঘাম জমেছে। বড় ভাইকে বড্ড ভয় পান কিনা সম্মানও তো কম করে না, ভালোবাসাও অগাধ। সুমিতা বেগম চায়ের কাপটা এগিয়ে ধরলেন। চাটা নাও। গরম মাথায় গরম চা খেলে মেজাজটাও গরম হবে, রেখে দাও, পরে খাবো। সুমিতা বেগম ভ্যাবাচাকা খেলেন যেন। গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক কিভাবে হয়? তুমি বুঝবে না সুমিতা, ম্যাথামেটিক্সে তুমি দুর্বল। মুহূর্তে থমথমে হয়ে ওঠে সুমিতা বেগমের মুখমণ্ডল। বিড়বিড় করে বললেন, গরম চা আর গরম মেজাজের মধ্যে ম্যাথমেটিক্স কিভাবে গুরুত্বপূর্ণ? অদ্ভুত। ওহির সাহেব ছেলেকে রাম ধমক মেরে উপরে তুলেছেন। উপরে বলতে 2 তলায়, নিজের রুমে পাঠিয়েছেন। ছেলের প্যান্ট বানানিতে বদ হজম হচ্ছিল এক প্রকার। এত কুকর্মের কথাবার্তা বলতে পারে ছেলেটা? হাতের ঘুরতে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে হাঁসফাঁস করে ওঠেন। বড় ভাবির দিকে তাকিয়ে বলেন,
30 মিনিটস? এতক্ষণ ধরে নিশ্চয় মধু নিয়ে আলোচনা হচ্ছে না? সিরিয়াস ম্যাটার। ভাবি, আপনি কি কিছু জানেন? জবেদা বেগম চোখের ইশারায় জানালেন কিছুই জানেন না। ওহির সাহেব ছটফট ভঙ্গিতে উঠে দাঁড়ায়। অমর সময়ে পশ্চিম দিক হতে চেঁচামেচির শব্দ ভেসে আসে। নিশ্চুপ পরিবেশে দুই একটা চেঁচামেচির শব্দ বজ্রপাতের নাই। আনোয়ার সাহেব তড়িঘড়ি করে সেদিকে ছুটলেন। ছুটতে নিয়ে পড়তে নিলেন, অমনি নিজেকে সামনে পুনরায় ছুটলেন। মোস্তফা সাহেবের মুখশ্রী রাগান্বিত, থর থর করে কাঁপছে ঠোঁট। তন্ময়ও আজ শান্ত নেই, ক্রোধে নয়নজোড়া লালচে হয়ে আছে, গলার রগ নীল হয়ে বেরিয়ে ডান হাত কেটেছে, রক্ত চুয়ে পড়ছে মেঝেতে। কাচের গ্লাসটিও ভেঙে চড়ে পড়ে আছে সেখানটায়। শব্দ তুলে দরজা ঠেলে ঢুকেন জবেদা বেগম। ঢুকেই কিংকর্তব্যে তিনি আর্তনাদ করে ওঠেন। দ্রুততম গতিতে এসে দাঁড়ান ছেলের পাশে। কম্পিত হাতে তন্ময়ের রক্তাক্ত হাতটা জাপটে ধরেন। চোখ অশ্রুসিক্ত, গলার স্বর উচ্চে বলেন, এসব কি করেছিস? এই তন্ময়, রক্ত পড়ছে। আল্লাহ! তন্ময় তখনও মোস্তফা সাহেবের দিকে দৃষ্টি রেখে আছে। কণ্ঠনালী চেপে দৃঢ় স্বরে বলে, আই ওয়ান্ট হার। আমার মধ্যে কি প্রবলেম? হোয়াটস রং উইথ মি? আমাকে বিশ্বাস কেন করতে পারছো না? আই নো হার বেটার দ্যান ইউ বাবা। তাহলে কেন আমি ওর জীবনসঙ্গী হতে পারবো না? হোয়াট দ্য হেল নট? মোস্তফা সাহেব বাকরুদ্ধ। ঘন ঘন শ্বাস ফেলে তিনি আঙ্গুল তুলে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, তোমার ছেলেকে বলো আমার এ পরিবারের ওপর নজর ফেলতে না। ও চাচ্ছে এই পরিবার ভেঙে যাক, আমার ভাইয়েরা আলাদা হোক। এটা আমি কখনো হতে দেব না, কখনো না। জাবেদা বেগম আতঙ্কিত গলায় চেঁচাই, কি হয়েছে? কি নিয়ে কথা বলছেন? মোস্তফা সাহেব তেড়ে আসে, গলা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ভদ্র ছেলে ওরুকে বিয়ে করতে চায়, এই ছোট মেয়েটাকে যাকে সাবিয়ার সমান ভালোবাসে বড় করেছি, নিজের মেয়ের ন্যায়। ছোট থেকে ভাই বোনের সম্পর্ক ওদের, আর আর কমপক্ষ ও আরও 10 বছরের বড়। এসব ভাবে কিভাবে ও? আমাদের এই সুন্দর পরিবারের কি হবে এগুলো জানাজানি হলে? হ্যাঁ। স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন জাবেদা বেগম। বেশ কিছুক্ষণ চুপসে রইলেন। মোস্তফা সাহেব সন্তুষ্ট অনুভব করেন, ভেবে নিলেন স্ত্রীও অমত করছে। কিন্তু তার ধারণা পাল্টে জাবেদা বেগম বলে ওঠেন অত্যন্ত গম্ভীর গলায়, পুত্রবধূদের নিজের মেয়ের মতোই বড় করে, পরের বাড়ির মেয়ের মতো নয়। চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না? একসাথে বড় হয়েছে তো কি হয়েছে? ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, এর থেকে গুরুত্বপূর্ণ কি? আমার ছেলের থেকে ভালো জীবনসঙ্গী অরুর জন্য এই পৃথিবীতে নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে সারা জীবন। আমি কোনো আপত্তির কারণ দেখছি না আমার ছেলে। জাবেদা, ধমকে ওঠেন মোস্তফা সাহেব। তুমি কি আদৌ বুঝতে পারছো কি বলছো? আমার পরিবার, আমার এত বছরের স্বপ্নের পরিবার ভেঙে যাবে এই তুচ্ছতাচ্ছিল্য কারণে। ছেলে মানুষের চিন্তাভাবনা পাশে রাখো, শুধু নিজেদের কথা ভাবছো। এই বিষয়টা আদৌ আনোয়ার কিংবা সুমিতার ভালো লাগবে নাকি ভেবে দেখেছো? কতটা লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হবে বাড়ির মধ্যে ভেবেছো? আরও বাচ্চারা আছে জাবেদা। হয়তো আনোয়ার আমার মুখের কথা ফেলতে না পেরে এই বিষয়টাই মেনে নিল। তারপর কি হবে যদি ভবিষ্যতে ওদের মধ্যে সমস্যা হয়? এই বয়সের ব্যবধানের কারণে যদি ওদের সম্পর্কে ভাঙন ধরে, তখন শুধু ওদের নয় আমাদের পরিবারের মধ্যেও ধরবে। অনেক অনেক সমস্যা আছে ভেবেচিন্তে। জাবেদা বেগম আবাকে চূড়ান্তে জানো। এই চেনো তুমি আমাদের ছেলেকে তন্ময়? আমি এই বিষয়ে আমার বাড়িতে আর একটা শব্দ শুনতে চাই না। তোমার ছেলেকে বলো আমার বাড়িতে থাকতে হলে আমার মতামত মেনে থাকতে হবে। তন্ময় শক্ত গলায় বলে, থাকবো না, আপনার মতামত মানবো না, আর বাড়িতেও থাকবো না। এই বাড়িতে সেদিনই ফিরবো যেদিন ওরুকে আমার হাতে তুলে দেবেন। গটগট পায়ে বেরিয়ে যায় তন্ময়। দেখা হয়ে যায় চাচু চাচিদের সঙ্গে, সবাই দাঁড়িয়ে। তন্ময় দ্রুত পায়ে ইতিমধ্যে উপরে উঠে গিয়েছে। মোস্তফা সাহেব শব্দ করে সোফায় বসেন, পাশে বসেন জাবেদা বেগম। গলার স্বর নামিয়ে তিনি বলতে নেন, ছেলেটা অরুকে সত্যি? কথাটুকু শেষ করতে পারেননি, পূর্বেই খুব বাজে ভাষায় চেঁচিয়ে ওঠেন মোস্তফা সাহেব। রাগান্বিত তার মুখে যা এসেছে বলে ফেলেন। ওদিকে স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার না পাওয়া জাবেদা বেগমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুখ চেপে দুঃখে কেঁদে ওঠেন। কি হবে এই বাড়িতে না থাকলে? কিছু হবে না।
থাকুন আপনি আপনার স্বপ্নের পরিবার নিয়ে। এই স্বপ্নের পরিবারের কেউ নই আমি, আমার ছেলে। অপমানিত মুখশ্রী নিয়ে লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। নিজের বাবার বাড়ির জিনিসপত্র ছাড়া কিছুই নিলেন না। খুবই হালকা ওজনের লাগেজ হাতে বেরিয়ে গেলেন। মুস্তফা সাহেব এক দৃষ্টিতে চেয়ে আছেন মেঝের রক্তের পানি। স্পষ্ট শুনছেন ভাই ভাই বৌদের আর্তনাদ। তন্ময় জবেদা বেগমকে থামানোর আপ্রাণ চেষ্টা তাদের। চোখের কোণ ঘেঁষে গড়ে পড়ল এক ফোঁটা জল। ওহি সাহেব দরজায় করাঘাত করছে সমানে। ভাই, ভাইয়া, ভাবি আর তন্ময় এসব কি করছে? ওরা বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে, আপনি কেন কিছু বলছেন না? পাথরের ন্যায় জবাব দিলেন মুস্তফা সাহেব। যেতে দে। থমকে গেল শাহজাহান বাড়ি। সবকিছু স্তব্ধ, বিমূঢ়। হুটহাট হেঁচকি তুলে মেলি কান্নার স্বর ছাড়া আর কিছুই শোনা গেল না। সাবিহান দুয়ারে দাঁড়িয়ে সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে মেয়েটার মুখমণ্ডল লাল। চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল মা ভাই। হাজার আকুতি করেও থামাতে পারেনি। বাড়ির বাকি সদস্যদের অবস্থাও নাজেহাল। ওরু ঘুমন্ত মুখশ্রী নিয়ে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামছে। তারা হুড়ো পায়ে মেরে গেল দুয়ার খুলে। দীপ্ত তার পেছু পেছু ছুটেছে। তন্ময় করুণ গলায় বলে, আম্মু প্লিজ জেদ করে না, তুমি ভেতরে যাও। জবেদা বেগম অঝরে কাঁদে। লাগেজ হাতে হাঁটতে শুরু করে ছেলের সামনে। তোকে একা যেতে দিব? কখনো না। কিভাবে থাকবি? কখনো একা বাইরে থাকতে পেরেছিস? হোমসিক হয়ে পড়েছিস, একা থাকতে পারবি না। তুমি চলে এলে বাবাকে কে দেখবে? অসুস্থ হয়ে পড়বে। সাবিয়ার কথাও তো ভাবা দরকার। কোনো চিন্তা নেই, সুমিতা মুফতি আছে, দেখে শুনে রাখবে। যেদিন মায়ের সামনে তন্ময় হার মানল, অরু আর দীপ্ত তাদের সামনে এসে থেমেছে। ঘুমন্ত অরুর ঘুমের র্যাশ এখনো কাটেনি। মেয়েটার সদ্য ঘুম ভাঙা মুখশ্রী চোখের জলে লিপটে। তন্ময় সেই মুখপানে দৃষ্টিপাত করে রইল। অরু জবেদা বেগমের আঁচল টেনে ধরেছে। এই বড় মা, কোথায় যাচ্ছ আমায় ফেলে? কোথাও যেতে দিব না, চলো বাড়ি। জবেদা বেগম অরুকে বুকে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোর চাচ্চুর খেয়াল রাখিস, খুব বড় দায়িত্ব দিয়ে গেলাম, পালন করবি কেমন? অরুর শেখে কান্না হাও মাও শব্দে কাঁদছে। জবেদা বেগমকে মানাতে না পেরে তাকায় তন্ময়ের পানে। তন্ময়ের শান্ত মন কিংবা তার শান্ত দৃষ্টি কিছুই আজ আর শান্ত নেই, অশান্ত এবং বেসামাল। অরু দুপা এগিয়ে তন্ময়ের প্যাটের দিকটায় শার্টের অংশ টেনে ধরে। আকুতি ভর্তি কণ্ঠে বলে, ফিরে চলুন না তন্ময় ভাই। তন্ময় নিজের পুরুষালী হাতটা অরুর মাথায় রাখে। অগোছালো চুলগুলো গুছিয়ে দেয়। এক কাকার সমান মন খারাপ আড়াল করে গভীর গলায় বলে, বাগাবে উদম পায়ে যাবি না। ঘরের দরজা ঘুমানোর আগে বন্ধ করে শুবি। স্কুলে যাবার পথে গাড়ি নিবি। বিয়ে গুড গার্ল। অরুর কান্নার মাত্রা বাড়ল বলে তন্ময় দীপ্তর মাথায় হাত বুলিয়ে এগিয়ে সদর দরজা পার করে। জবেদা বেগম শেষবার নিজেদের বাড়িটার দিকে তাকালেন। আঁচলে মুখ চেপে ছেলের পেছন পেছন চলে গেলেন। বারান্দায় আড়াল হয়ে দাঁড়ানো মোস্তফা সাহেবের নয়নে ভর্তি জল। খুব গোপনে কোন ঘেঁষে আসা জল মুছে নিলেন। লালিত করুণ চোখ জোড়া দেখে গেল যন্ত্রণাদায়ক দৃশ্যটি। ডেবিট, ক্রেডিট, এমনকি গাড়ির চাবি সহ সব কিছু তন্ময় রেখে এসেছে লিভিং রুমে। পকেটে 1000-এর উপরে কিছু টাকা। সে একা হলে মধুদের বাড়ি উঠে যেত, তবে সঙ্গে তার মা রয়েছে। এজন্য তন্ময় বেশ চিন্তায় পড়ে। জাবেদা বেগম ছেলের চিন্তা বুঝে নিলেন মুহূর্তেই। তিনি কাঁধ ব্যাগে হাত ঢুকিয়ে কিছু টাকা বের করে বলেন, এগুলো আমার জমানো 10,000 তোর নানা দিয়েছিলেন, আপাতত নে। তারপর গয়না আছে, এগুলো তোর নানির, বিক্রয় করে ফেলবি। তন্ময় মন খারাপ নিয়েও হাসে। মায়ের হাত থেকে লাগেজ নিয়ে নেয়। তার কাঁধ চেপে নিজের সাথে নিতে নিতে বলে, শাহজাহান মোস্তফা সাহেবের থেকেও তোমায় বেশি ভালো রাখবো মা। জাবেদা বেগম হাসেন অশ্রুসিক্ত নয়নে। আগ বাড়িয়ে ছেলের খামে ভেজা মুখশ্রী মুছে দিলেন আঁচল দিয়ে। রানিং শপ রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই জাবেদা বেগমকে বসিয়ে দিল সোফায়। মায়ের জন্য খাবার আর নিজের জন্য কফি অর্ডার করে মোবাইল হাতে ফেসবুকে ঢুকলো। চটজলদি ফ্ল্যাট খোঁজার জন্য একটা পোস্ট করে ফেললো। খুব ভালো মানের ফলোয়ার থাকায় ভিড় জমে গেল মন্তব্য সেকশনে। তাদের এরিয়ার মধ্যেই ভালো মানের ফ্ল্যাট সম্পর্কে জানতে পেল, যেগুলো ইতিমধ্যে খালি, চাইলে আজই ওঠা সম্ভব। তন্ময় ফ্ল্যাটের ছবির সাথে উল্লেখিত কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে লাগলো।
এক এক করে। কয়েকটার সঙ্গে কথাবার্তা বলে দুটো ফ্ল্যাট বাছাই করে নিল, আর দুটো ফ্ল্যাটই পাশাপাশি। যে কোনো একটা চুজ করবে দেখে শুনে। তাদের ফ্ল্যাট শাহজাহান বাড়ি থেকে বেশি দূরে যেন না হয় তার খেয়াল রাখলো দারুণভাবে। জাবেদা বেগম খাবেন না, তন্ময় তাকে এক প্রকার জোরপূর্বক ভাবে খাওয়ালো। তারপর মাকে নিয়ে বেরোলো রেস্টুরেন্ট থেকে। রিক্সা নিয়ে সোজা গন্তব্যে এসে থামলো। 8 তলা বিল্ডিংয়ের বাড়ি, খুব পরিপাটি এবং নির্জন। বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ, খুবই সুন্দর সেটি। জাবেদা বেগম বলেন, আমাদের বাড়ির সদর দরজার সামনে এমন একটি গাছ লাগালে কেমন হয়? ভালো, বাড়ি ফিরলে একটা লাগিয়ে নিও। জাবেদা বেগম মন খারাপ করলেন। সে তো কত দেরি। তাহলে কাল এনে দিব, আপাতত বারান্দায় লাগিয়ে নাও। হ্যাঁ, ভালো বলেছিস। ফ্ল্যাটটি পছন্দ হলো জাবেদা বেগমের। বারান্দা খানা ভীষণ বড়। সব থেকে ভালো বিষয়, দুটো বেডরুমে বারান্দা, বড় রান্নাঘর, লিভিং রুমে দারুণ স্পেস। সমস্যা হলো ভাড়া নেই 30,000। তন্ময় অবশ্য গ্রাহ্য করলো না। সে অগ্রিম 10,000 দিয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পুরো খালি ফ্ল্যাটে চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জাবেদা বেগম লাগেজ লিভিং রুমে মেঝেতে রেখে রান্নাঘরে ছুটলেন। তড়িঘড়ি করে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।